আসসালামু আলাইকুম। আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে প্রবাস আসার পূর্ব প্রস্তুতি সম্পর্কে। এখানে একটা কথা আগে বলে রাখি যে আমি যোদ্ধা দেখি নাই। আমি যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রবাসী। আমার কাছে আজকে এই পয়েন্টগুলা উল্লেখ করার পূর্বে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রবাসীরা যোদ্ধার সাথে কম কিসে, কোনো অংশে তো কম মনে হয় নাই আমার কাছে। যাই হোক, আপনারা আসার পূর্বে যে ধরনের প্রস্তুতি নেবেন আমি এই সম্পর্কে একটা হালকা ধারণা দেই। এরপরে অনেকের ডিসিশন এরকম হতে পারে যে আমার প্রবাস আমার জন্য না যাওয়াই ভালো। এরকম যদি মনে হয় তাহলে তার আর প্রবাসে আসার দরকার নাই। তবে হ্যাঁ, প্রবাসের যে ভালো দিকগুলো সেগুলো আমি হয়তোবা নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব যে এর জন্য কি ধরনের পূর্ব প্রস্তুতি দরকার আমাদের। প্রথমত হচ্ছে যে আমরা ব্রেন সেট আপ করবো এমনভাবে যে আমাদের কোনো আত্মীয় স্বজন নাই, আমাদের কোনো বাবা মা নাই, আমাদের কোনো বউ বাচ্চা নাই, হ্যাঁ এগুলো কিছুই নাই, ভাই নাই, বোন নাই। হ্যাঁ, এই রকম মন মানসিকতা শুরু করে নিয়ে প্রবাসের যাত্রা প্রথম ধাপ এগোতে হবে। হ্যাঁ, কারণ হচ্ছে কি, যারা একবার প্রবাস ঢুকে আমি দেখছি আমার জানা মতে তারা আর প্রবাস ছাড়তে পারে না। যারা প্রবাস একবার ঢুকে, হ্যাঁ দেশের বাইরে যারা একবার অবস্থান করে তারা আর কিন্তু দেশে ফিরতে পারে না। ওই 2 বছর 1 বছর, হ্যাঁ পর পর যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে, এভাবেই জীবন শেষ। এই জন্যে ওই পূর্বের যে আর কি আত্মীয় স্বজনের যে ব্যাপার স্যাপারটা, বাপ মা ভাই বোন, হ্যাঁ এগুলা থেকে মানে এই মন মানসিকতা ছাড়িয়ে দিতে হবে যেগুলো আমরা আর নাও পাইতে পারি। এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যারা চাকরি করে তারা কি বছরে 2 বার আমাদের দেশে 2-3 বার যাইতে পারে। হ্যাঁ, সাপোজ যদি দেশ থেকে মানে কাছাকাছি না থাকে চাকরি করে, সেক্ষেত্রে বিদেশে থাকলে আপনি হয়তো বা বছরে বছরে বাড়ি যাওয়ার সম্ভাবনা থাকতে পারে একবার। হুম, এই হিসাবে আসলে এটা জীবন সূত্রের ক্ষেত্রে এরকম হইতে পারে, সম্ভব, স্বাভাবিক। তো যাই হোক, আমরা নেক্সট পয়েন্টে যাই, সেটা হচ্ছে যে মিথ্যে অভিনয়। হ্যাঁ, প্রবাস আসা মানেই অভিনয় করা। প্রবাসে যারা আছে এরা ম্যাক্সিমাম অভিনয় করে। আপনি চিন্তা করতে পারবেন না যে এরা কি পরিমাণের অভিনেতা। হ্যাঁ, এটা আপনার কল্পনার বাইরে একদম। আপনি যদি প্রবাসে না ঢুকেন তাহলে এটা আপনার কল্পনারই বাহিরে যে এরা কি পরিমাণ নাটক করে। তো যাই হোক, এটা এই পর্যন্ত শেষ করব। তারপরে হচ্ছে বিদেশে যে আমরা দেশে থাকতে যেমন ভাবি যে বিদেশ যাওয়ায় মনে হয় অনেক ঘোরাফেরা হবে, অনেক সুন্দর সুন্দর জায়গায় যাবো, এই সেই। আসলে ঘোরাফেরার জন্য বিদেশ না, বিদেশে আমরা আসি কাজ করি, কাজের জন্যই বিদেশ। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সপ্তাহের যে ছুটির দিনটা থাকে এই দিনটা বেশিরভাগ মানুষ যেটা করে সেটা হচ্ছে যে তার মানসিক শান্তি আসার আশায় সে কি করে, বাইরে ঘোরাফেরা করে, অনেক সুন্দর সুন্দর জায়গায় যায়, এটাই। আর ওই যে অভিনয়ের কথা বলছিলাম, এটা মানসিক দেখায়, হ্যাঁ যে আমি এরকম আছি, কিন্তু আসলে এরকম নাই। এটা পুরাটাই বিপরীত। আর মানে পুরাটাই হানতাই, জাপানি ভাষাকে হানতাই। হ্যাঁ, উল্টায় দিলে যেরকম হবে ততটা খারাপ হবে। প্রবাসের জীবনটা এরকম। তো যাই হোক, আমরা তারপরেটা যাই। তারপরে হচ্ছে বড় ছোটর যে ব্যাপারটা। প্রবাসে যদি আপনি বাড়ির সবচাইতে ছোট ছেলে হন আর আপনি যদি প্রবাসী হন, তাহলে আপনার দায়িত্ব ওই বড় ছেলের চাইতেও বেশি। বুঝতে পারছেন প্রবাসীর অবস্থা? যাই হোক, তারপরে আমাদের পয়েন্ট হলো সময় সম্পর্কে। সেটা হচ্ছে যে প্রবাসের সময়ের খুব দাম। এখানে আমরা দেশ থেকে অনেকেই হয়তো বা নক টক করি যারা প্রবাসী আছে তাদেরকে, হ্যাঁ কথাবার্তা বলার জন্য। এটা আসলে সময় হয় না। এটা সারাদিন কাজ শেষে যখন আমরা রুমে আসি আবার রান্না করি আবার খাই, হ্যাঁ এর মধ্যে গোসল আছে, তারপরে একটু অনলাইন আছে। হ্যাঁ, অনলাইনের পাশাপাশি যারা মানে এক কথায় জাপানে থাকেন আর দেশের যে কোনো জায়গায় থাকেন, পড়াশোনা আপনার করতে হবে। হ্যাঁ, আপনি সেই দেশের ভাষা সম্পর্কে যতটা জ্ঞান অর্জন করতে পারবেন আপনার জন্য ততটা ভালো। সুতরাং একটু পড়াশোনার মধ্যে আমাদের আছে। এই কারণে হয়তো বা অনেক সময় সময় হয় না। এখানে কারোর পিছে কারোর সময় দেওয়ার সময় নাই। হ্যাঁ, আপনি অসুস্থ, আপনাকে দেখার মতো সময় আরেকজনের থাকে না। এটা হচ্ছে প্রবাস। তারপরে আমরা বাঙালি একটু স্বজনপ্রিয়, এক্ষেত্রে একটু সবার চাইতে আলাদা হতে পারে। যাই হোক, তারপরে বিদেশে ঢোকার পূর্বে যেগুলো দরকার সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দরকার। আপনার যদি না থাকে একটা ড্রাইভিং লাইসেন্স করে নিন। আর করবেন হচ্ছে প্লাম্বিং, আছে হচ্ছে ওয়েল্ডিং এর কাজ এবং কনস্ট্রাকশনের যে কাজগুলো। যদিও বাহির বিশ্বের সাথে বাংলাদেশের কনস্ট্রাকশনের কোনো মিল নাই, এর মধ্যে একটা কাজে মিল আছে, সেটা হচ্ছে হয়তো প্লাস্টারের কাজ যারা শিখতে চান, হ্যাঁ বা করতে চান বাইরের দেশে, তারা প্লাস্টারের কাজটা শিখতে পারেন। যদিও হয়তো বা ভিন্ন রকম হবে, তবে হাতের যে একটা মাপ সেটা হয়তো বা ভালো হবে। যাই হোক, আমরা পরেরটাতে আসি, সেটা হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে বলবো। ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আপনার নিজের জন্য একটা
আর আপনার পরিবারের জন্য একটা করে দিয়ে আসবেন। এখানে যার বউ আছে সে বউয়ের নামে একটা আর নিজের নামে একটা করবে, তাই বলে বউয়ের নামে একটা ওটাই যথেষ্ট এরকম যে না হয়। হ্যাঁ, এরকম গল্প সবাই শোনায়, সবাই ঘটে আর কি, এটাই বাস্তবতা। হ্যাঁ, বউয়ের অ্যাকাউন্টে সব টাকা দেওয়া যাবে না। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলি এই একই লাইনে, সেটা হচ্ছে যে বিদেশ যাওয়ার পূর্বে গার্লফ্রেন্ড নামের যদি কোনো শব্দ থাকে এটা জীবন থেকে বাদ দেন। এটা কোনো লাভের না। হ্যাঁ, এটা লসের প্রজেক্ট। এই প্রজেক্টে থাকা যাবে না যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে। যাই হোক, তাহলে পরিবারের যে কারোর নামে একটা অ্যাকাউন্ট আর আপনার নামে অ্যাকাউন্ট। আপনার নামের অ্যাকাউন্ট হচ্ছে আপনার জমাকৃত টাকা, এটা কেউ জানবে না যে আপনার একটা অ্যাকাউন্ট আছে। এই টাকায় এখানে শুধু আপনার যে মানে বিদেশ শেষ করার পরে আপনি দেশে যাওয়ার পর যে স্বাবলম্বী হবেন এই টাকাটা থাকবে এখানে। আর পরিবারের যে অ্যাকাউন্ট সেখানে যাবে অ্যাকাউন্টে শুধুমাত্র পরিবারের খরচ যখন যা লাগতেছে তাদেরকে সে পর্যন্তই দেন, বেশি দেন না। আচ্ছা, এখন যেটা বলি সেটা হচ্ছে বেতন সম্পর্কে বলি। বেতন সম্পর্কে কাউকে বললেন না। হ্যাঁ, সেটা আপনার বাবা মা হোক আর যেই হোক, বেতন সম্পর্কে কাউকে বলার দরকার নাই। যদি পারেন কমায় বলবেন, হ্যাঁ যে আমি এরকম পাই, এটা হচ্ছে সবথেকে বেস্ট। দেখানোর মধ্যে কিছু নাই, নিজের শান্তির মধ্যে কিছু আছে, দেখানোর মধ্যে কিছু নাই। যাই হোক, আমরা তাহলে কি বলবো, বেতন কম বলবো, না হলে বেতন সম্পর্কে কথাই বলবো না। আমি যেটা করি, আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে বেতন সম্পর্কে, আমি জানি না আমার এই ভিডিও এরকম কেউ দেখবে কিনা, আমি সরাসরি বলি বেতন সম্পর্কে কোনো কথা হবে না। মিথ্যাও বলতে যাই না, বলতে বেতন সম্পর্কে কোনো কথা হবে না। তো যাই হোক, আমি কত কামাই সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তারপরে বলবো হচ্ছে সাধারণ ঔষধপাতি সম্পর্কে। অবশ্যই ঔষধ নিয়ে আসবেন, খুব মানে সাধারণ ঔষধগুলো, যেমন জ্বর, সর্দি, কাশ, গ্যাস, পাতলা পায়খানা, এই ধরনের ওষুধ নিয়ে আসবেন। হ্যাঁ, এটা বাইরের দেশে যেহেতু প্রেসক্রিপশন ছাড়া ওষুধ পাওয়া মুশকিল, সুতরাং এগুলো দরকার। তারপরে বলবো হচ্ছে মাথায় নষ্ট, বিয়ে করার একটা প্রসঙ্গ আছে আজকের পয়েন্টে আমার। হ্যাঁ, সেটা হচ্ছে বিয়ে করে আসেন। হ্যাঁ, যদি বয়স এরকম হয় যে আপনার 25 পাইছে, 25-এর পরে আপনি প্রবাসী হচ্ছেন, সেই ক্ষেত্রে অবশ্যই বিয়ে করে আসেন। হ্যাঁ, মানুষ অকৃতজ্ঞ। আমাদের কোরআন শরীফের বিভিন্ন সূরায় এই বিষয়টা উল্লেখ আছে যে আমরা অকৃতজ্ঞ, আমরা যেটা নাই সেটা চাই। যারা বিবাহিত যদি এরকম কেউ ভিডিও দেখে, কয় ভাই বিবাহিত হওয়ার পরে বিদেশ যায় না। আর যারা অবিবাহিত তারা বলবে আমার মতো যে হ্যাঁ, বিয়ে করে বিদেশ যান। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি যদি 25-এ আসেন, আপনি যদি 25-এ আসেন আর আপনার বয়স যদি আপনি যদি 5 বছর বিদেশ করেন, তাহলে আপনার বয়স কত হয়? 30। 30 বছর বয়সে যদি আপনি বিয়ে শাদী করেন, আপনার বাচ্চার বয়স, আপনার আমাদের বাংলাদেশের মানুষের যে গড় আয়ু, বাচ্চার বয়স মানে বাচ্চা সেই পরিমাণ অবস্থায় নিজে করে খাওয়ার মতো অবস্থায় আসার আগে আপনি মরে যাবেন যদি বাইচাও থাকেন। তাহলে কি হবে? আপনার ওই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হলো, তার মানে সেই জ্ঞান পর্যায়ে পর্যন্ত আপনি পৌঁছতে পারলেন না। আমি আশা করছি এই বিষয়টা আপনি বুঝতে পারছেন। আমি এই সম্পর্কে বেশি আলোচনা করলে ভিডিওটা অনেক বেশি বড় হবে। সুতরাং মোট কথা হচ্ছে বিয়ে করে আসাটাই বেটার। যদি ভালো পজিশন পান, বিদেশ আসার পরে বছরে বছরে বাড়ি যাবেন, 2-1 মাসের ছুটি করবেন, আবার আসবেন। এক্ষেত্রে জীবনটাই তো এরকম, যারা শহরে আছে তারাও এইভাবেই খুব কম সংখ্যকই মানে বাসায় যাইতে পারে আর কি। তো এইভাবে বিয়ে শাদী করে আসাটাই মনে হয় ভালো, যদি বিদেশ করার ইচ্ছা থাকে। আর এক্ষেত্রে ওই যে নিজের অ্যাকাউন্টটা কি জন্য, নিজের অ্যাকাউন্টটা হচ্ছে কি, ওখানে আপনি যে টাকাগুলো জমাইলেন, হ্যাঁ, টাকা না জমাইলে আপনার 10 বছর 20 বছর বিদেশ করার পরে আপনার কোনো ক্যাশ থাকবে না। আর যদি আপনি টাকা জমান, তাহলে 5 বছর পরেই হয়তো বা আপনি দেশে যায় কিছু করার আপনার মানে শক্তিটা থাকবে শরীরে, যে হ্যাঁ আমি দেশে যায় এখন কিছু করব। এই বিষয়টা শেষ। এখন বলবো ভাষা সম্পর্কে। দুনিয়ার যে দেশেই থাকেন আমি অনুরোধ করব যে ভাষাটা সবসময় ঠিকঠাক ভাবে চর্চা করেন। হ্যাঁ, মানে সেই দেশের ভাষা, সেই দেশের ভাষা আপনি যতটা শিখবেন আপনার জন্য সেটা ততটাই বেশি ভালো হবে। বেশি বড় হয়ে যাচ্ছে, একটু জাপান সম্পর্কে বলি। হ্যাঁ, সেটা হচ্ছে যে জাপানে আসার পূর্বে আপনাকে জানতে হবে যে জাপানে শুক্রবার নাই, এখানে রবিবারে ছুটি। বিভিন্ন দেশের রবিবারে ছুটি, তো জাপানেও রবিবারে ছুটি, এখানে শুক্রবারের নামাজ পাবেন না। যদি শুক্রবার ছাড়া যে নামাজগুলো মানে 5 ওয়াক্তের নামাজ, এটা আপনি আপনার সময় মতো করতে পারবেন। জাপানে আমি এরকমও গল্প শুনছি, যারা গ্যামবাতে কাজ করে মানে বাহিরে কনস্ট্রাকশনে কাজ করে, ওরকম মুসলমান লোক মানে দেখা যাচ্ছে অন্যান্য দেশে ইন্দোনেশিয়ারা আছে, নেপালিয়ানরা আছে, তো দেখা যাচ্ছে তারা কি করে ওই মানে সময়ে ওই কি করে ব্রেক আওয়ারে আর কি তারা নামাজ পড়ে, এরকম আছে। তো আর বলবো জাপানের সম্পর্কে, সেটা হচ্ছে মাংস খাওয়ার ব্যাপারে। জাপানে আসার পরে সাসো অর্থাৎ জাপানের আপনার যে কোম্পানির মালিক থাকবে, হ্যাঁ, এই ধরনের কোনো মানুষের সাথে বা বিভিন্ন জাপানিজদের সাথে কোনো পার্টিতে যায় না। কারণ কি? ওরা যে মাংসটা খায় সেগুলো হারাম। আপনি যদি গরুর মাংস খান হারাম। কারণ কি?
কারণ হচ্ছে যে মাংস, যে কোনো জীব মানে গরুর ক্ষেত্রে, বা গরু বলতে কি মাংস জাতীয় যে পশুগুলা, এই পশুগুলা জবাইয়ের ক্ষেত্রে সেটা হয়, মানে যেটা হয় সেটা হচ্ছে যে এগুলা যদি আমরা মুসলমানরা দোয়া দুরুদ পরে জবাই না করি সেক্ষেত্রে এটা হারাম হয়। মাছ খাইতে পারেন, হ্যাঁ, মাছের ব্যাপারে সমস্যা নাই, মাছ বিসমিল্লাহ ছাড়া জবাই করলেও খাওয়া যাবে। তারপরে হচ্ছে নাস্তার আইটেম জাতীয় খাবার, জাপানের নাস্তার আইটেম জাতীয় খাবার যেগুলা, এই যে আপনার পটেটো চিপস এর মধ্যেও শুয়োরের মাংস থাকে, পটেটো চিপসেও বুতানি। সুতরাং এই যাই কিনে খান একবার আগে সঠিকভাবে যাচাই করেন, হ্যাঁ, যার ভিতরে বুতা আছে কিনা, শুয়োরের মাংস আছে কিনা, এটা যাচাই করে জাপানে খাওয়া দাওয়া করতে হবে। নেক্সট, পড়াশোনা সম্পর্কে বলছিলাম, আমি আবারও বললাম, যে দেশেই যান সে দেশের ভাষা সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করেন, ভবিষ্যৎ ভালো হবে। আজকের মতো এ পর্যন্তই। আশা করি এখান থেকে ক্লিয়ার হয়েছে আপনারা আসার পূর্বে কি কি করা দরকার, আর আসার পরে কি করা দরকার, এটা সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। মিতে গুলো সব চারিগত